Okay, so the first thing that we will start after the midterms is um, NPV এর একটা কনসেপ্ট। এই জিনিসটা আজকে পড়ে ফেলবো না, অনেক ছোট আর অনেক সহজ, এখানে একটাই ম্যাথস আছে, এটাই ঘুরে ফিরে আর কি আসবে। সো আপনি হলো গিয়ে আপনারা যেটা করতে পারেন যে এটার উপর একটা সিটি দিয়ে দেন আজকের ক্লাসের উপর, নেক্সট উইকের টিউসডেতে একটা ক্লাস টেস্ট দিয়ে দিন, তাহলে পরের দুইটা আরো মানে রিল্যাক্স ভাবে দিতে পারবেন, তা না হলে সিলেবাসটা বেড়ে যাবে। আজকের ক্লাসের উপর নেক্সট উইকের টিউসডে সিটি দিয়ে দিলে আর মানে সিলেবাসটাও কম থাকবে। ম্যাম শুধু কি একটা ক্লাসের উপরেই সিটিং? হ্যাঁ, আজকের ক্লাসের উপরে সিটি দিয়ে দিতে ওকে হবে। নেক্সট টিউসডে তাহলে আজকের ক্লাসের উপর সিটি দিন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার হলে একটু বলুন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। Okay, so today we will start a part of feasibility study. Feasibility study to কিছু concept we already learned a little before the midterms. Today we will learn a little more detail about this. So feasibility studyর মধ্যে যে সব step actually করতে হয়, মানে when we are figuring out what to do about a project, we must first determine whether this project or this system is going to be feasible, whether the techniques that we're going to take is going to be viable, তাই না? সো এইটার বিষয়ে আমাদের আসলে একদম প্রথমে আমরা কি কি দেখে আসছি, আমরা সবার প্রথমে দেখেছিলাম ইনফরমেশন গ্যাদারিং, দেন উই অলসো স বেঞ্চমার্ক অ্যানালিসিস। সো এরকম বেঞ্চমার্ক অ্যানালিসিসের সাথে আমাদের ফিজিবিলিটি অ্যানালিসিসও করতে হয়, which basically determines যে আসলে এই সিস্টেমটা কি ফিজিবল নাকি না। সো এটার কিছু স্টেপস আছে। ফার্স্ট স্টেপ, ফর্ম আ প্রজেক্ট টিম এন্ড অ্যাপয়েন্ট আ প্রজেক্ট লিডার, দেন মেনশন পোটেনশিয়াল ক্যান্ডিডেট সিস্টেমস, মানে হলো গিয়ে টোটাল সিস্টেমস এর মধ্যে আমার কি কি ক্যান্ডিডেট সিস্টেমস আছে, মানে হলো কি কি পসিবল অথবা পোটেনশিয়াল টেকনিক্স আছে যেটা আমি করতে পারি। Then describe and identify the characteristics of the systems, মানে আমার কাছে আপনি ধরতে পারেন যে দুই তিনটা অপশন আছে, এর মধ্যে আমি একটা অপশন পিক করে সেটাকে ইমপ্লিমেন্ট করব। ইন দ্যাট কেস সবগুলোর প্রোজ এন্ড কনস হচ্ছে আমার চিন্তা করতে হবে। Then determine and evaluate the performance and cost effectiveness of each candidate system. Right. So whatever project that you want to undertake, it must be cost effective. মানে আপনি হচ্ছে অনেক টাকা খরচ করে এমন একটা সিস্টেম বানালেন যেটা বেশি একটা ওয়ার্থওয়াইল হলো না, দেন দ্যাট ইজ নট গোইং টু বি আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। অথবা আপনি এমন একটা প্রজেক্ট আন্ডারটেক করলেন যেটা আপনি এখন ডিটারমাইন করতে পারছেন না এটার কস্ট কিরকম পড়বে, লাস্টে গিয়ে অনেক কস্ট হয়ে গেল, এটাও একটা আনডিজায়ার্ড কাইন্ড অফ সিস্টেম। So whatever system that we want to make, we must evaluate the cost effectiveness of it. And also, of course, the performance. Performance মানে হচ্ছে গিয়ে যে the system that we are opting to make, whether it will satisfy the requirements given by the end user. এইটার একটা কি বলবো, একটা এস্টিমেট যে আসলে কি এটা এন্ড ইউজার রিকোয়ারমেন্ট মিট করতে পারবে নাকি না। আচ্ছা, দেন ওয়েট সিস্টেম পারফরমেন্স এন্ড কস্ট ডেটা। এরপরে হচ্ছে আমাদের সিস্টেম পারফরমেন্স আর কস্ট রিলেটেড যেসব ইনফরমেশন এগুলাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করা মানে কি, এগুলোকে উপর ইম্পর্টেন্স দিতে হবে। এন্ড দেন সিলেক্ট দ্য বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম, প্রিপেয়ার দ্য ফাইনাল রিপোর্ট। সো এটার এই পুরো জিনিসটার সামারিটা কি ফিজিবিলিটি স্টাডির? সামারি হচ্ছে ইউ হ্যাভ আ ফিউ অপশনস অফ মেকিং আ সিস্টেম, and এর মধ্যে হলো গিয়ে আপনি you will choose you will write the pros and cons of all of these directions. Then you will determine the cost, the estimated cost of each direction that can be taken, also the estimated performance. After that you will select the best one যেটা আসলে আপনাকে বেস্ট পারফরমেন্স আর বেস্ট কস্ট ইফেক্টিভনেস দিতে পারবে, যেটার ক্যাপাবিলিটি আছে বেস্ট কস্ট ইফেক্টিভনেস আর বেস্ট পারফরমেন্স দেয়ার। এখন feasibility study itself can be of different types. There can be economic feasibility. Economic feasibility মানে এটা kind of an intuitive term, something that has
মানে ইজ রিলেটেড টু দি ইকোনমি, তাই না, ইকোনমিক্স অফ ইট। তার মানে ওই যে কস্টের বিষয়টা, যে এটা কি ফিজিবল ইন টার্মস অফ কস্ট, এটার কস্টটা কি প্র্যাকটিক্যাল, মানে আমি কি এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যেটা আসলে ইজ গোইং টু বি ভেরি এক্সপেন্সিভ এন্ড আই ডোন্ট হ্যাভ দ্য মানি ফর ইট, দেন এটার ইকোনমিক ফিজিবিলিটি নাই। অথবা আমি কি এমন একটা সিস্টেম করতে চাচ্ছি যেটার পিছনে আমার যত ইনভেস্ট করতে হবে সেটার কম্প্যারিজন আমি যে প্রফিটটা পাবো সেটা অনেক কম, তাহলে আই উইল নট আন্ডারটেক দ্যাট প্রজেক্ট। আচ্ছা, সো দিস ইজ দ্য ইকোনমিক ফিজিবিলিটি অফ সামথিং। হোয়াট ইজ টেকনিক্যাল ফিজিবিলিটি? টেকনিক্যাল ফিজিবিলিটি মানে আপনার কাছে কি সেসব রিসোর্সেস আছে নাকি, whether you have the proper technical resources to pull off a system. So you have decided to say মানে extract features from a large amount of data and সেটার জন্য আসলে আপনার খুবই হাই স্পেসিফিকেশনের একটা কম্পিউটার লাগবে। তো এখন আপনার কাছে নাই, সে আপনার ডেটা সেটের সাইজই হচ্ছে গিয়ে 500 GB, বাট এটা কোথাও আপনি স্টোর করতে পারছেন না। অথবা হচ্ছে আপনার একটা জিপিইউ লাগবে, বিকজ আপনি হলো গিয়ে মানে খুব হাই লেভেলের ডিপ লার্নিং করতে চাচ্ছেন, বাট আপনার কাছে এসব রিসোর্সেস নাই, দেন এটার টেকনিক্যাল ফিজিবিলিটি আসলে নাই। দিস ইজ নট ফিজিবল গিভেন দ্য কারেন্ট রিসোর্সেস দ্যাট ইউ হ্যাভ। What is schedule feasibility? Acha, did anyone raise a hand or ask a question? আইডি ম্যাম দিতে আমার হবে না, আমি হচ্ছে গিয়ে পরে অ্যাটেন্ডেন্স নিব। ম্যাম আমার নেট একটু প্রবলেম, তো যে কোনো সময় চলে যাবে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। অলরাইট, schedule feasibility টা কি? Schedule feasibility, এটাও kind of intuitive term. When you look at schedule, you know that this is something related to the time of it, তাই না? So you have a deadline of finishing the system within, say, the next 3 months. এখন আপনি এমন একটা সিস্টেম আন্ডারটেক করছেন যেটা আসলে কোনো রকম ভাবেই 3 months-এ শেষ করা পসিবল না, then that project does not have any schedule feasibility. So schedule feasibility টা অবশ্যই ইম্পর্টেন্ট, বিকজ ইউ হ্যাভ টু এস্টিমেট যেটা কিরকম সময় লাগতে পারে আপনার এই ফুল সিস্টেমটা কমপ্লিট করতে, কিরকম টাইম লাগতে পারে, সেটা যেন আমার টাইম কনস্ট্রেইন্টের মধ্যে শেষ হতে পারে, সেটাই আসলে সামথিং দ্যাট উই ওয়ান্ট। অ্যান্ড ইফ the estimated time of finishing a project is within our time constraint, then we can say that it has a schedule feasibility. আচ্ছা, তারপরে হলো অপারেশনাল অর বিহেভিয়ারাল ফিজিবিলিটি। এই যে সিস্টেমটা আমরা বানাচ্ছি, এটা কি অপারেশনালি ফিজিবল হবে? এটা কি প্রপারলি অপারেট করা যাবে? ডু আই হ্যাভ দি অপারেটিং এনভায়রনমেন্ট ফর অপারেটিং ইট? আফটার উই উইল ডিপ্লয় ইট, এটা কি প্রপারলি অপারেট করা যাবে? এটার সাথে কি ইউজার প্রপারলি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, এক্সেট্রা। ইউজেবিলিটি অ্যানালিসিস হচ্ছে ফুললি ইউজার ইন্টারফেস রিলেটেড, যে এখন একটা ইউজার ইন্টারফেস বানানো হবে, সো এই ইউজার ইন্টারফেসটা কি ইউজার্সরা মানে প্রপারলি শিখতে পারবে নাকি, ইজ ইট গোইং টু বি লার্নেবল? তো ইউজেবিলিটির আবার 3টা কনসেপ্ট আছে, লার্নেবিলিটি, এফিশিয়েন্সি আর সেফটি। লার্নেবিলিটি মানে হচ্ছে যে একটা ইউজার ইন্টারফেস কি প্রপারলি শিখা যায় নাকি কিছু টাইমের মধ্যে, মানে আপনি একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করলেন, বাট এটা এতই ডিফিকাল্ট বুঝা যে ইউজাররা এটার সাথে অ্যাকাস্টমড হতে অনেক সময় লেগে যাচ্ছে, সো তখন এই জিনিসটা বলা যাবে ইট ডাজ নট হ্যাভ এনি লার্নেবিলিটি। লার্নেবিলিটি হলো যে হাউ ফাস্ট আ ইউজার ক্যান লার্ন টু ইউজ আ সিস্টেম। সেকেন্ড হচ্ছে efficiency. Once the users have known how to use the system, how fast they can generate outputs from it. মানে একটা সিস্টেম কত ফাস্ট আউটপুট প্রোভাইড করতে পারে, তার রিকোয়ার্ড আউটপুট সে কত তাড়াতাড়ি সাপোর্ট মানে সাপ্লাই করতে পারে, এটা হচ্ছে একটা সিস্টেমের এফিশিয়েন্সি। আর ইউজেবিলিটির থার্ড কনসেপ্টটা হচ্ছে সেফটি, যে এখানে তো এরর কম আছে, তো আর এরর যদি বেশি থাকে ওটা কি রিকভারেবল নাকি না। সো এই 3টা কনসেপ্ট হচ্ছে ইউজেবিলিটি অ্যানালিসিসের মধ্যে পড়ে। ম্যাম 2 নম্বর এখন পয়েন্টে কি ছিল? ফার্স্ট 3টা পয়েন্ট অফ ইউজেবিলিটি অ্যানালিসিস হচ্ছে লার্নেবিলিটি, এফিশিয়েন্সি আর সেফটি। জি ম্যাম। ফিজিবিলিটি রিপোর্ট যখন বানাতে হয়, দিজ আর দ্য থিংস দ্যাট নিড টু বি ইন কনসার্ন। সো একটা সিস্টেমের ফিজিবিলিটি স্টাডি করতে হয়, ফিজিবিলিটি স্টাডির পরে কিছু পয়েন্টস দিয়ে একটা ফিজিবিলিটি রিপোর্ট বানাতে হয়। তো আপনাদের ফিজিবিলিটি রিপোর্ট বানাতে হবে না, আপনাদের ওয়ান কাইন্ড অফ রিপোর্ট অ্যাকচুয়ালি বানাতে হবে, যেটা হচ্ছে এসআরএস, ওটা নিয়ে আমরা পরে পড়বো। বাট ফিজিবিলিটি রিপোর্ট নিয়ে আপনাদের মানে এটা বানাতে হবে না, বাট এটা সম্পর্কে ধারণা রাখা ভালো। সো ফার্স্টে there is going to be an introduction in the report, obviously, and then the methods and procedures that were applied for the feasibility process, then the facts,
মানে একদম মানে কি কি ফ্যাক্ট ডিরাইভ করা হয়েছে। একটা ফ্যাক্ট হতে পারে যে আপনার টাইম কনস্ট্রেন্ট হচ্ছে 3 মাস, এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হতে পারে যে আপনার কাছে এই রিসোর্স আছে, আপনার কাছে এই রিসোর্স নাই। আচ্ছা, আরেকটা ফ্যাক্ট হতে পারে যে এস্টিমেটেড টাইমটা হচ্ছে সাপোজ 4 মান্থস, এটা একটা ডিটেইল হতে পারে। এখন এইগুলা নিয়ে ডিসকাস করতে হবে, ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য ফ্যাক্টস অ্যান্ড ডিটেইলস, প্রোজ অ্যান্ড কনস ভ্যারি করতে হবে যে আমার এস্টিমেটেড টাইম আর আমার অ্যাকচুয়াল টাইম কনস্ট্রেন্টের ডিফারেন্সটা কিরকম। সো এইগুলো সব নিয়ে ডিসকাস আর অ্যানালাইজ করে ফাইনালি there need to be some recommendations, যে ফর এক্সাম্পল আমার এস্টিমেটেড টাইম যদি 4 মান্থস থাকে, টাইম কনস্ট্রেন্ট যদি 3 মান্থস থাকে, আমার রেকমেন্ডেশন এমন হতে পারে যে আমার কিছু ফিচার্স সরাই নিতে হবে যাতে আমি ওই জিনিসটা 3 মান্থসে কমপ্লিট করতে পারি। দ্যাট ক্যান বি আ রেকমেন্ডেশন। অ্যান্ড ফাইনালি আ কনক্লুশন অফ দি এন্টায়ার রিপোর্ট। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে এসডব্লিউওটি অ্যানালিসিস। এসডব্লিউওটি অ্যানালিসিস হচ্ছে যে কোনো একটা সিস্টেমের 4টা কনসেপ্ট আছে এক্সপ্লেইন করার জন্য। সেটা হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। যারা এসএডি ল্যাবে আছেন তারা হয়তো অলরেডি এসডব্লিউওটি সম্পর্কে জানেন, এসডব্লিউওটি নিয়ে অলরেডি কাজ করেছেন। সো তাদের, আর যাদের ল্যাব নাই অসুবিধা নেই, এই এই কনসেপ্টগুলো আসলে আমরা ডিটেইলেই পড়বো। সো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? স্ট্রেংথ জিনিসটা কি? স্ট্রেংথ হচ্ছে যে the sort of features of your business or your product or your project that will give you an upper hand over other related projects. মানে সিম্পল ভাষায় হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে, সে আপনার সিস্টেমের মধ্যে এমন কোন ফিচার হতে পারে দ্যাট ক্যান বি ইউনিক, দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন সাপোজ মোস্ট আদার সিস্টেমস। আপনি যদি বেঞ্চমার্ক অ্যানালাইজ করেন তাহলে আপনি দেখবেন যে এরকম কিছু ফিচার সেটা আপনার সিস্টেমে আছে বাট অন্য কোনো সিস্টেমে নাই। দ্যাট ক্যান বি ইয়োর স্ট্রেংথ। আচ্ছা, আরো কিছু স্ট্রেংথ হতে পারে, লাইক কিছু কমন ফিচার্স, সেগুলো আসলে থাকা খুব ইম্পর্টেন্ট। সেটা থাকা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ স্ট্রেংথ, বাট বেশি মানে স্ট্রং মানে স্ট্রেংথ গুলো হচ্ছে সেগুলো যেগুলো আপনার জন্য ইউনিক অ্যান্ড কিছু এক্সট্রা অ্যাডভান্টেজেস দিবে। সো সামথিং দ্যাট গিভস ইউ আ বেনিফিট ওভার আদার বিজনেসেস, এটাই হচ্ছে আপনার স্ট্রেংথ, আপনার প্রজেক্টের স্ট্রেংথ। দ্যাট ক্যান কাম ইন টার্মস অফ বোথ ইউর প্রোডাক্ট অর ইউর টিম ওয়ার্ক। এটার মানে হলো কি? এটার মানে হলো যে আপনার প্রোডাক্টে এমন একটা ফিচার আছে যেটা অন্য কারো কাছে নাই, এইটার বেসিসেও একটা স্ট্রেংথ হতে পারে। আবার আপনার টিমের মানে আপনার টিম কোন কাজগুলো ভালো করে করতে পারে সেই জিনিসটাও একটা স্ট্রেংথ হতে পারে, সামথিং দ্যাট ইজ নট প্রেজেন্ট সাপোজ ইন আদার টিমস। সো দ্যাট ক্যান অলসো বি আ স্ট্রেংথ ফর ইউ। হোয়াট অ্যাবাউট উইকনেস? এক্স্যাক্টলি দি অপোজিট অফ স্ট্রেংথ, the characteristics of your business or your product or your project that will give you a disadvantage compared to others. মানে এমন কোনো একটা সে ফিচার, something that is present in suppose every other related system systems, but এটা আসলে আপনার কাছে নাই, then this is definitely a weakness for you. So some kind of something that is giving you a disadvantage, মানে যেটার কারণে users will prefer other systems over you, সেটা হবে আপনার উইকনেস। এখন এমন একটা সিচুয়েশন করতে হবে যে আপনার স্ট্রেংথ যেন আপনার উইকনেসের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। সো স্ট্রেংথ হচ্ছে সামথিং যেটার জন্য আসলে ইউজার্স উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউর সিস্টেম। And weakness is something that will sort of ম্যাম repel. আপনার But কথা কেটে কেটে আসতেছে। আমার কথা কেটে আসছে, আচ্ছা 1 মিনিট। জি ম্যাম।
হ্যালো, হ্যাঁ আমার কথা এখন শোনা যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো স্ট্রেংথটা ছিল হচ্ছে গিয়ে সামথিং দ্যাট উইল গিভ ইউ আ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ওভার ইউর সে বিজনেস রাইভালস অথবা আদার প্রজেক্টস দ্যাট আর সিমিলার টু ইউ। এখন আর কম্পিটিং, লাইক আপনি এমন একটা ওয়েবসাইট বানাচ্ছেন দ্যাট ইজ ভেরি মানে কম্পিটিং উইথ অ্যানাদার ওয়েবসাইট, লাইক একটা ফ্রি মিউজিক অবটেনিং একটা ওয়েবসাইট অর সামথিং লাইক দ্যাট। সো যেটা হলো গিয়ে অন্যান্য অনেক এক্সিস্টেন্ট ওয়েবসাইট আছে সেটার সাথে কম্পিট করে। সো আপনার যদি এমন কোনো ফিচার থাকে দ্যাট গিভস ইউ আ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ওভার দেম, দেন দ্যাট ইজ গোইং টু বি ইউর স্ট্রেংথ। And if you lack something that is already present in other systems, then that is going to be a weakness for you. What about opportunity? Opportunity হচ্ছে এমন একটা জিনিস যেটা is not currently present in your system, but আপনার potential আছে এটা develop করার। তার মানে elements in the environment that the project could exploit to its advantage, মানে আপনার সেটা exploit করার ample opportunity আছে। You have the scope of in enlarging your product, or like let's say you have the scope for implementing another feature, মানে যেটা আপনি পারবেন করতে, আসলে এটার অপরচুনিটি আপনার কাছে আছে বাট কারেন্টলি এটা সিস্টেমে নাই, বাট এটা আপনি করতে পারবেন, এইটা হচ্ছে আপনার অপরচুনিটি, a something in the environment that you can exploit in the future. So that is your opportunity. For example, currently আপনার ফিচারের লিস্টের মধ্যে এমন কিছু নাই that will allow you to give like user review টাইপের কিছু নাই, বাট ইজিলি আপনি আপনার কোডে এটা একটু মডিফাই করলে ইউজার রিভিউটা রাখতে পারবেন, then that is an opportunity. আচ্ছা, what about threat? Elements in the environment that could cause trouble for the project, মানে something that is currently not being a problem for you but that has the potential of being a problem for you in the future. Like right now আপনি চিন্তা করতে পারেন যে আপনার কম্পিটিং বিজনেস এনভায়রনমেন্টে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আপনার মতো ইউনিক জিনিস সাপ্লাই করছে, বাট ইন দ্য ফিউচার দে মাইট গিভ সামথিং অ্যাজ ইউনিক অ্যাজ yours, তখন গিয়ে একটা কম্পিটিশন হয়ে যাবে, এন্ড ইউজাররা দে মাইট বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আদার সিস্টেমস। সো বেসিক্যালি স্ট্রেংথের সাথে অপরচুনিটির একটা কানেকশন আছে, আর উইকনেসের সাথে থ্রেটের একটা কানেকশন আছে, বিকজ strength is something that is good for you and is already present in your product or your project, and opportunity is something that is going to be good for your system but is currently not present in your system. Weakness is something that is absent from your system at the moment and this is creating a problem for you, or you can work around that problem somehow, but threat is something that has the potential of creating a problem in the future. So strength আর weakness হচ্ছে গিয়ে প্রেজেন্টের একটা হিসাব, আর অপরচুনিটি থ্রেট হচ্ছে ফিউচারের একটা হিসাব। সো এটা হলো এসডব্লিউটি অ্যানালিসিস। একটা সিস্টেমের এসডব্লিউটি অ্যানালিসিস করা মানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি ফিক্স করা, যে আমার স্ট্রেংথ উইকনেসের উপর ডিপেন্ড করে এখন আমি একটা স্ট্র্যাটেজি ফিক্স করব। এখন আমরা আসি কস্ট বেনিফিট অ্যানালিসিস অফ আ সিস্টেমে। কস্ট বেনিফিট অ্যানালিসিসে যখন আসি তখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ট্যানজিবল অর ইনট্যানজিবল কস্ট, direct or indirect cost, and fixed or variable cost. So same goes for benefits. Cost or benefits can themselves be of different types. Cost can be tangible or intangible. Similarly, benefits can be tangible or intangible. Costs can be direct or indirect. Benefits can also be direct or indirect. Abar similarly, costs and benefits both can be fixed or variable. আচ্ছা, তো তাহলে tangible or intangible cost and benefit জিনিসটা আসলে কি? Tangible costs and benefits হচ্ছে those costs and benefits that can be very easily measured and identified, মানে যেটার জন্য আসলে মানে যেটা আসলে abstract কোনো কনসেপ্ট না, যেটা অ্যাকচুয়ালি রিটেন very easy to determine. So tangible cost and benefit হচ্ছে ফর এক্সাম্পল স্যালারি, অথবা একটা জিনিসের ডিরেক্ট কস্ট লাইক হার্ডওয়্যার অর সফটওয়্যার কস্ট, একটা মানুষকে ট্রেন করার কস্ট, একটা কমপ্লিশন অফ জব তাড়াতাড়ি শেষ করে ফেলা সেইটার কস্ট। সো কাইন্ড অফ লাইক অল অফ দিস কনসেপ্টস, এগুলো হচ্ছে আপনাকে একটা ডিরেক্ট বেনিফিট দিবে, মানে আপনি জানেন যে এটার জন্য আপনি ডিরেক্ট বেনিফিট পাচ্ছেন। আপনি যখন হাতে স্যালারি পাবেন এটা আপনার একটা ডিরেক্ট বেনিফিট। আপনি যদি কোম্পানির ওনার হন অ্যান্ড আপনি স্যালারি দেন এটার জন্য আপনার একটা ডিরেক্ট কস্ট। সো এনিথিং দ্যাট ইউ স্পেন্ড অর earn directly, all of these are tangible cost or benefits. However, then what is intangible? যেটা আসলে difficult to measure, something that cannot be easily measured or identified, like customer satisfaction. কাস্টমার কি খুশি হয়েছে নাকি না, এটা তো আপনি একটা স্কেল অনুযায়ী মেজার করতে পারবেন না। আপনি কমপ্লিশন অফ জব একটা স্কেল অনুযায়ী মেজার করতে পারবেন, যেটা কয়দিন আগে শেষ হয়ে গেল, বাট কাস্টমার স্যাটিসফ্যাকশন অন আ স্কেল অফ সামথিং, এটা তো
আপনি ফুললি ডিটারমাইন করতে পারবেন না। জিনিসটা খুবই রিলেটিভ হবে। লাইক আপনি তাদের সামনে একটা স্কেল দিয়ে বললেন প্লিজ গিভ ইউর মানে রেট ইউর স্যাটিসফ্যাকশন অন আ লেভেল অফ 1 to 10, তো সে সেটা যেটা চিন্তা করে রেট করবে। আরেকটা ইউজার তো লাইক সিমিলার স্যাটিসফ্যাকশন পেয়েও একটা ডিফারেন্ট রেটিং দিতেই পারে, বিকজ এগুলোর তো কোনো ডিফাইন স্কেলস নাই। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন অথবা ইমেজ অফ আ কোম্পানি এগুলো রিলেটিভ, এগুলো অন্যদের সাথে কম্পেয়ার করে করতে হয়। লাইক একটা কোম্পানির ইমেজ কেমন এটা অন্য কোম্পানির উপর ডিপেন্ড করে। অন্য একটা কোম্পানির ইমেজ যদি খারাপ হয় তাহলে এই কোম্পানির ইমেজ ওটার কম্প্যারিজন একটু বেটার, এরকম টাইপের। সো এগুলোর কোনো অ্যাবসলিউট ভ্যালুজ নাই। So these are intangible costs and benefits, something that is very difficult to measure. What about direct or indirect costs and benefits? I'm pretty sure এগুলো আপনারা আইপি তে পড়ে আসছেন যে direct হচ্ছে something that is traceable, something that you can trace back to the product, like যেসব materials directly, হ্যাঁ বলেন ম্যাম আইপি আমি করিনি, ম্যাম এটা কি সমস্যা হবে? আবার একটু বলেন, শুনতে পাইনি আপনার কথা। ম্যাম আপনি বললেন না যে আইপিজি তে পড়ে আসছেন, তো ম্যাম আমি এই কোর্সটা করিনি এখনো। ও না, সমস্যা নাই। আমি তো বললাম যে হয়তো কয়েকজন করে আসতে পারেন, তাদের জন্য কমন পড়তে পারে, বাট ইন দ্যাট কেস মানে আরো অনেক ডিটেইল পড়তে হবে, ওগুলো আমরা যাবো না এখানে। আসলে যতটুকু লেখা না, লাইক একটা ট্যানজিবলের পয়েন্ট, একটা ইনট্যানজিবলের পয়েন্ট, ডিরেক্ট মানে কি, জাস্ট ওই ডেফিনিশনটুকু জানলে হবে। ওকে, সো এর থেকে বেশি কিছু জানতে হবে না। মানে আমার ক্লাস লেকচার আর স্লাইড ফলো করবেন ফর দি আইপি রিলেটেড কনসেপ্টস। এর বাদে যেগুলো ডিটেইলে অ্যাকচুয়ালি আমরা আসবো, লাইক ম্যাথস এন্ড এভরিথিং, সেগুলো হচ্ছে আমাদের একটু ডিটেইলে বুঝতে হবে। আচ্ছা, সো ফিক্সড অর আচ্ছা এটা তো ছিলাম না। সো ডিরেক্ট অর ট্রেসেবল কস্ট কোনটা? যেটা হলো আমি সাপোজ একটা প্রোডাক্ট বানানোর জন্য ডিরেক্ট একটা ম্যাটেরিয়াল আমি ইউজ করেছি। ফর এক্সাম্পল, আপনি যে একটা সিস্টেম বানাচ্ছেন, সেই সিস্টেম বানানোর জন্য আপনি ডিরেক্টলি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন, দোজ আর নোন অ্যাজ দ্য ডিরেক্ট কস্ট। সো ফর এক্সাম্পল, আপনি একটা চেয়ার বানানোর জন্য উড ইউজ করেন, সেখানে উডটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য ফরমেশন অফ আ চেয়ার। সেটা সবচেয়ে ইজিয়েস্ট অ্যানালজি অফ আ ডিরেক্ট ম্যাটেরিয়াল। তো এইটার পিছনে যে কস্টটা যায়, লাইক আপনার কোনো কমার্শিয়াল অফ দ্য শেলফ সফটওয়্যার আপনি কিনে আপনি নতুন একটা সফটওয়্যার বানাচ্ছেন, দেন ওই সিওটিএস সফটওয়্যারের যে দামটা, সেটা হচ্ছে একটা ডিরেক্ট কস্ট। What about indirect cost? Something that you cannot trace back, like একটা ইন্স্যুরেন্স or maintenance cost or electricity cost. আপনার টোটাল কোম্পানির মধ্যে ইলেকট্রিসিটি কস্ট যেটা হবে, সেটাকে আপনি একটা সার্টেন আউটপুট বা একটা সার্টেন প্রোডাক্টের সাথে মেজার করতে পারবেন, কানেক্ট করতে পারবেন? তা তো পারবেন না। মানে আপনি বেসিক্যালি ফর এক্সাম্পল, আপনি দুইটা সফটওয়্যার বানাচ্ছেন, সফটওয়্যার 1 এন্ড সফটওয়্যার 2। কোন সফটওয়্যার মানে কোন সফটওয়্যার জন্য এক্স্যাক্টলি কোন কস্টটা ইনভেস্ট করা হয়েছে, সেটা আপনি ডিরেক্টের জন্য বুঝতে পারবেন। মানে আপনার সফটওয়্যার 1 এর জন্য সে 10,000 টাকা খরচ হয়েছে, সফটওয়্যার 2 এর জন্য সে 20,000 টাকা খরচ হয়েছে। মানে সফটওয়্যার 1 এর জন্য আপনার খরচ হয়েছে সাপোজ আপনার স্যালারি দিতে হয়েছে এই কয়জন মানুষকে, তারপরে হলো কি আপনার একটা সিওটিএস সফটওয়্যার কিনতে হয়েছে, সেটার উপর একটা খরচ হয়েছে। সো টোটাল মিলায় এরকম 10,000 এর মতো খরচ হয়েছে। সো দিস ইজ দ্য ডিরেক্ট কস্ট। হাউএভার, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির মধ্যে সে ইলেকট্রিসিটি কস্ট আসছে এরকম একটা সার্টেন অ্যামাউন্ট, লাইক সে এক মাসের হচ্ছে গিয়ে 3 or 4,000। এখন এইটা কি আপনি সফটওয়্যার 1 বা সফটওয়্যার 2 কে অ্যাট্রিবিউট করতে পারবেন? সেটা তো পারবেন না, কারণ আপনার ইলেকট্রিসিটিটা তো সবগুলো সফটওয়্যার একসাথে বানানো হয়, তাই না? মানে একটা কোম্পানিতে তো আপনি আসলে ঘুরে ফিরে অনেক সফটওয়্যার উপর কাজ করছেন। সো ইনডিরেক্ট কস্ট হচ্ছে সামথিং দ্যাট ইউ ক্যানট ট্রেস ব্যাক টু আ সার্টেন প্রোডাক্ট, বাট ডিরেক্ট কস্ট ইজ সামথিং যেটা আসলে ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্যাট সার্টেন প্রোডাক্ট। মানে ওই প্রোডাক্টের জন্যই আসলে আমার এই রিলেটেড খরচ হয়েছে। সো দিজ আর দ্য ডিরেক্ট কস্ট। আর ইনডিরেক্ট কস্ট হচ্ছে ওই যে ইলেকট্রিসিটি, ইন্স্যুরেন্স, যেটা ওভারঅল টোটাল আপনার ইয়ের উপর হয়, লাইক টোটাল এন্টায়ার অর্গানাইজেশনের উপর হয়, সেটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট এন্ড বেনিফিট। আচ্ছা, এখন আমরা আসি ইম্পর্টেন্ট কনসেপ্টে, ফিক্সড অর ভেরিয়েবল কস্টস এন্ড বেনিফিটস। হোয়াট ইজ আ ফিক্সড কস্ট? ফিক্সড কস্ট হচ্ছে আপনি যখন একটা সাপোজ একটা হার্ডওয়্যার অথবা সফটওয়্যার কিনবেন, সাপোজ আপনি একটা হার্ডওয়্যার কিনবেন, এই হার্ডওয়্যারটা কেনার পরে হলো কি আপনি ওই হার্ডওয়্যারটার উপর তো অনেক সফটওয়্যারই বানাতে পারেন, তাই না? মানে ওই হার্ডওয়্যার উপর অনেক কিছু, অনেক ইমপ্লিমেন্টেশন আপনি করতে পারেন, অনেক রকম কোডিং করে অনেক কিছুই তো করতে পারেন। সো ইন দ্যাট কেস ওই ইনিশিয়াল একটা অফসেট, ইনিশিয়াল একটা অ্যামাউন্ট অফ কস্ট আপনার পে করতে হবে ফর দ্যাট হার্ডওয়্যার উইচ ইজ ফিক্সড। আপনার তো হার্ডওয়্যারের উপর কস্টটা হচ্ছে ফিক্সড, এরপর আপনি যা যা কাজ করেন না কেন সেটার উপর কস্ট ভ্যারি করতে পারে। দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ প্রোডাক্টস। মানে আপনি যদি সে একটা কম্পিউটার কিনেছেন, দেন একটা কম্পিউটার কিনে আপনি সে দুইটা সফটওয়্যার বানালেন, তাহলে হচ্ছে দুইটা সফটওয়্যার, এক একটা সফটওয়্যারের কস্ট হচ্ছে সে $100, সামথিং লাইক দ্যাট। ইন দ্যাট কেস
দুইটা সফটওয়্যার যদি আপনি বানান, আপনার কত কস্ট হবে? সে $200। আপনি যদি 5টা সফটওয়্যার বানান, আপনার কস্ট হবে $500। সো যত আপনি নাম্বার অফ চেঞ্জ করবেন, নাম্বার অফ আউটপুট চেঞ্জ করবেন, তত আপনার ওই কস্টটা ভ্যারি করবে, ওই সফটওয়্যার কস্টটা। সো ওইটা হচ্ছে ভ্যারিয়েবল। বাট এই যে হার্ডওয়্যার যে আপনি ইনিশিয়ালি আপনি হচ্ছে গিয়ে লাইক $5,000 দিয়ে কিনে রেখে দিয়েছিলেন, সেটা তো ফিক্সড। হার্ডওয়্যারের কস্টটা তো চেঞ্জ হলো না। তার মানে হলো যে যে কোনো আইটেম when you sell them or buy them, সেটার একটা পোর্শন অফ কস্ট থাকে যেটা হচ্ছে ফিক্সড, আর এর পরে হলো আরো কিছু পোর্শন থাকে যেটা হচ্ছে ভ্যারিয়েবল। ফিক্সড কস্ট হচ্ছে সামথিং দ্যাট উইল নট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ প্রোডাক্টস। আপনি যতগুলো প্রোডাক্টই বানান না কেন, সেটার জন্য হচ্ছে কি আপনার একটা পোর্শন অফ দ্য কস্ট থাকবে যেটা হচ্ছে ফিক্সড। আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে দ্যাট উইল ডিপেন্ড অন দ্য নাম্বার অফ দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। কস্ট পার ইউনিট হিসাবে সেটা হিসাব করা হয়। আর ফিক্সড কস্ট হচ্ছে টোটালের উপর একটা হিসাব, মানে টোটাল সফটওয়্যার যে বিক্রি করা হলো, এখানে $5,000 যেটা, সেটা কিন্তু ফিক্সড। আর ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে ইচ ইন্ডিভিজুয়াল সফটওয়্যারের জন্য সেটা ভ্যারি করবে। আর ফিক্সড হচ্ছে কি আপনার যত, মানে আপনি 100টা সফটওয়্যার বানালেও যা, 200টা সফটওয়্যার বানালেও তা, আপনার ফিক্সড কস্টটা তো হার্ডওয়্যার কস্টটা ফিক্সড এক্স্যাক্টলি 5,000ই থাকবে। সো বেসিক্যালি ফিক্সড আর ভ্যারিয়েবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটাই, যে আপনি যদি নাম্বার অফ প্রোডাক্টসকে ডিফার করে দেন, তাহলে ভ্যারিয়েবল উইল চেঞ্জ বাট ফিক্সড উইল নট চেঞ্জ। সো এইখানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট নামের একটা কনসেপ্ট চলে আসে। সেই জিনিসটা আসলে কি? সো এটা হচ্ছে একটা গ্রাফ, যেটা আসলে আমাদের বুঝতে হবে গ্রাফটা কি। লেটস সে এটা হলো মানে এক্স অ্যাক্সিসে হচ্ছে আপনার ইউনিটস অফ প্রোডাক্ট আছে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আপনার প্রাইস অথবা কস্ট আছে। মানে হলো এক্স অ্যাক্সিসে আপনার একটা সফটওয়্যার বানাবেন, দুইটা সফটওয়্যার বানাবেন, এভাবে হচ্ছে মানে স্কেলটা ডিফাইন করা। এক্স অ্যাক্সিসে দ্য নাম্বার অফ প্রোডাক্টস অর দ্য ইউনিটস অফ প্রোডাক্টস, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তাদের করেসপন্ডিং প্রাইস। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এমন একটা গ্রাফে কস্ট আর রেভিনিউ মানে হচ্ছে কি রিটার্ন আর কি, যেটা আমি পাবো, বেনিফিট। এমন একটা গ্রাফে আওয়ার টার্গেট ইজ টু বেসিক্যালি ড্র দ্য টোটাল কস্ট অ্যান্ড দ্য রেভিনিউ ফর সাম প্রোডাক্টস। সো হাউ ডু উই ফার্স্ট ডু দ্যাট? লেটস কনসিডার দ্য টোটাল কস্ট। কস্ট জিনিসটা একটু খেয়াল করেন, এই গ্রিন লাইনটা হচ্ছে গিয়ে কস্ট, আর ব্লু লাইনটা হচ্ছে রেভিনিউ। গ্রিন লাইনটা যেটা কস্ট, একটু খেয়াল করবেন, সেটার একটা ওয়াই ইন্টারসেপ্ট আছে। It does not start from the origin. The green line that you will see here, it does not start from the origin. It has a certain y intercept. মানে এটা একটা সার্টেন অফসেট দিয়ে দেন শুরু হয়েছে, দেন একটা কনস্ট্যান্ট লাইন দিয়ে সে গিয়েছে এখানে ইনক্রিজ করছে। সো এই যে একটা ইন্টারসেপ্ট বা একটা অফসেট হলো, কেউ কি আমাকে বলতে পারবে যে অফসেটটা কেন হলো কস্টের জন্য? গেস করতে পারবেন কেউ? কখনো তো জিরো হওয়া পসিবল না। টোটাল কস্ট কখনো জিরো হয় না, কেন হতে পারবে না? ম্যাম প্রতিটা জিনিসের তো মানে যতটুকুই ছোট হোক একটা তো মিনিমাম একটা কস্ট থাকবে। আচ্ছা, মিনিমাম একটা কস্ট থাকে, ফাইন, হ্যাঁ, ইউর আনসার ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। বাট ধরেন হলো যে সেই মিনিমাম কস্ট আসলে কিসের জন্য থাকবে? অ্যান্ড একটু খেয়াল করেন যে এই জিনিসটা এমন হলো না কেন যে মিনিমাম কস্টটা সবার জন্য সেম কেন? এটা হচ্ছে কি আমার একটা কোশ্চেন। ফিক্সড কস্ট আছে ওটা না, একটা ফিক্সড কস্ট আছে হ্যাঁ, আমাদের। একটা ফিক্সড কস্ট, মানে মিনিমাম কস্ট যে থাকবে সেটা ঠিক আছে। হাউএভার সবার জন্য সেই মিনিমাম কস্ট অ্যাকচুয়ালি সেম। আপনি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন টেনে দেন, তাহলে দেখবেন যে আসলে সবার জন্য একটা সার্টেন অফসেটে হচ্ছে ওরা উপরে চলে গিয়েছে। এটার কারণই হলো যে সবারই একটা ফিক্সড কস্ট আছে। ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম, যে একটা হার্ডওয়্যারের দাম যদি $500 হয়, দেন এই পোর্শনটুকু হচ্ছে সেই $500। এরপরে হচ্ছে ভ্যারিয়েবল অনুযায়ী, মানে ভ্যারিয়েবল কস্ট অনুযায়ী বাড়ছে। এরপরে দেখা যায় যে যত ইউনিট বাড়তে থাকে, প্রাইসও ওইটার অনুযায়ী বাড়তে থাকে। তার মানে দ্য প্রাইস ইজ প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইউনিট, দ্য নাম্বার অফ ইউনিটস। সো এমনও হতে পারতো যে এই লাইনটা ফুললি স্ট্রেট, তাহলে অ্যাকচুয়ালি তার ফিক্সড কস্ট, তার মানে অ্যাকচুয়ালি যত নাম্বার অফ প্রোডাক্টস আপনি বানান না কেন, সবার জন্য কস্টই সেম। আপনি একটা সফটওয়্যার বিক্রি করেন, সেটার যত দাম, 10টা সফটওয়্যার বিক্রি করেন, সেটার তত দামই হতো যদি এই গ্রিন লাইনটা হরাইজন্টাল থাকতো। হাউএভার এটা ইনক্রিজিং, এটা একটা স্লোপ আছে। এটার মানে হলো যে একটা সার্টেন ফিক্সড কস্টকে সে পার করতে পারলে এরপরে হলো গিয়ে ইউনিট যত বাড়তে থাকবে, প্রাইসও তত বাড়তে থাকবে। এটা হলো ভ্যারিয়েবল কস্টটা ডিফাইন করে।
সো তার মানে অ্যাকচুয়ালি এই যে এই পোর্শনটার পর থেকে আমাদের ভ্যারিয়েবল কস্টটা চলে আসে, ভ্যারিয়েবল কস্টের হিসাবটা চলে আসে। আর এই জায়গাটা কি, সরি, আর এই ব্লু লাইনটা কি? ব্লু লাইনটা হচ্ছে রেভিনিউ অথবা রিটার্ন। তো রেভিনিউ অথবা রিটার্নের তো আসলে কোনো ফিক্সড এর ব্যাপার নাই, ফিক্সড বা ভ্যারিয়েবলের ব্যাপার নাই। রেভিনিউ তো অ্যাকচুয়ালি জিরো থেকে শুরু হবে, মানে একদম ইউনিট যদি আমি জিরোটা বিক্রি করি তাহলে আমার কোনো রেভিনিউ নাই। একটা বিক্রি করলে আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ আছে, আরেকটা বিক্রি করলে আমার সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ আছে। সো একটু খেয়াল করবেন যে ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেভিনিউটা কিন্তু কস্টের নিচে থাকে বিকজ অফ দ্য ফিক্সড কস্ট। আমার ফিক্সড কস্টটা এমন একটা অফসেট, এমন একটা ইনভেস্টমেন্ট যেটার জন্য আমি প্রথমেই হাই অ্যামাউন্ট অফ রেভিনিউ পাবো না। আমার ফিক্সড কস্টটাকে ট্রাভার্স, মানে এটাকে কি করবো, এটা পাস করতে হবে। সো রেভিনিউটা হচ্ছে, লেটস সে ফর a certain amount of time it remains below the cost, but then একটা পয়েন্টে গিয়ে সেটা আবার উপরে উঠতে থাকে। সো যেই পয়েন্টে গিয়ে the revenue will intersect the cost, that point is known as the break even point. আবারও বলি, যেই পয়েন্টে গিয়ে the revenue will actually intersect the total cost, that point is known as the break even point. সো এই গ্রাফটা অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে হবে, এই রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে, এটা কিন্তু খুবই বেসিক একটা, মানে একটা গ্রাফের ইন্টারপ্রিটেশন। এটার জন্য খুব বেশি টেকনিক্যাল ডিটেইলস জানতে হয় না। আপনারা যদি গ্রাফের ওই যে স্ট্রেট লাইনের ম্যাথ করে থাকেন তাহলে এটা আপনারা পারবেন। যে একটু চিন্তা করেন যে রেভিনিউ হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হলো গিয়ে একটা স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম দ্য অরিজিন, আর টোটাল কস্ট হচ্ছে এমন একটা জিনিস দ্যাট ইজ আ স্ট্রেট লাইন উইথ আ ওয়াই ইন্টারসেপ্ট। সো যে কোনো একটা টোটাল কস্টের আমি গ্রাফ এর ইকুয়েশন আমি দিতে পারবো না আপনাদেরকে। যে সিম্পলি যদি আমি লিখি যে একটা টোটাল কস্ট এর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম এক্স প্লাস সি মানে কি, আমরা ছোটবেলায় পড়ে আসছি না এম এক্স প্লাস সি মানে কি? এম মানে হচ্ছে স্লোপ, আর সি হচ্ছে গিয়ে তার এই ওয়াই ইন্টারসেপ্টটা। তো আমি যদি দেই যে টোটাল কস্টের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এটা কি বুঝাবে? 3 হচ্ছে গিয়ে তার ফিক্সড কস্ট, আর বাকি যে 2x টা আছে এটা দিয়ে বুঝাবে অ্যাকচুয়ালি তার কি, তার ভ্যারিয়েবল কস্ট। মানে এক্স এর ভ্যালু যত হবে, এক্স হচ্ছে গিয়ে ইউনিট, এক্স এর ভ্যালু যত হবে ওয়াই হবে হচ্ছে গিয়ে তার 2 টাইমস প্লাস সি। সি হচ্ছে গিয়ে তার ওই যে ওয়াই ইন্টারসেপ্টটা, সি সি ম্যাম এটা একটু পরিমাণ। আরেকবার বলবেন? হ্যাঁ, এটা আমি লিখেই দেখাবো। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে হলো কি আমার এই গ্রাফের এই গ্রিন লাইনটা যেটা সেটার ইকুয়েশন, তাই না? আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটটা তো জানি সবাই, ইয়েস অর নো? ইয়েস ম্যাম। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সবার স্কুলে পড়ে আসার কথা। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি আমি ইকুয়েশনটা বলি যে টোটাল কস্টের ইকুয়েশন, তাহলে আপনাদের বুঝতে হবে যে সি উইল ডিটারমাইন দ্য ফিক্সড কস্ট, আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পোর্শন যেটা সেটা উইল ডিটারমাইন এটার স্লোপটা, মানে এটা কত অ্যামাউন্ট উপরে চলে গিয়েছে। তো আমি যদি বলি যে এটার ফিক্সড, এটার নাম্বার অফ ইউনিটস দ্যাট আই হ্যাভ মেড হচ্ছে 2, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মধ্যে এক্স এর জায়গায় আমি 2 বসাই দিব, 2 বসায় হচ্ছে আমি ওয়াইটা বের করব। আচ্ছা, এটা আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করে আপনাদেরকে দেখাই। ওকে, সো লেটস সে আমার নাম্বার অফ ইউনিটস হচ্ছে বেসিক্যালি এক্স, আর প্রাইসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওয়াই। সো রেভিনিউর বেলায় হচ্ছে গিয়ে একটা, মানে
রেভিনিউর জন্য তো লাইনটা হচ্ছে কি একদম স্টার্টিং ফ্রম দি অরিজিন, এখানে কেসে কোনো ফিক্সড কস্ট বা ওয়াই ইন্টারসেপ্ট নাই। সো রেভিনিউর জন্য তো হচ্ছে কি সিম্পলি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। যদি আমি রেভিনিউ চিন্তা করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এমন একটা ইকুয়েশন। এমন একটা ইকুয়েশন মানে হলো আমি যদি স্লোপটা জানি তাহলে হচ্ছে আমি এক্স বসাই দিলে আমি ওয়াই পেয়ে যাবো। সো ইনফ্যাক্ট আপনার কোয়েশ্চেনে যদি এরকম কিছু থাকে তাহলে স্লোপটা বলে দিবে। সো রেভিনিউর কেসে হচ্ছে গিয়ে এম যদি আমি জানি, অ্যাকচুয়ালি আমি এক্স এর ভ্যালু বসাই দিয়ে আমি ওয়াই এর ভ্যালু ইজিলি বের করতে পারবো, মানে কত ইউনিটের জন্য কত রেভিনিউ হবে সেটা আমি জানতে পারবো। সো এটার মানে হলো যে এক্স যদি 1 হয়, একজনের রেভিনিউ হচ্ছে সে $10, আচ্ছা $100 দিলাম, $100, তাহলে আপনি বের করতে পারবেন না জাস্ট 10 জনের রেভিনিউ কত, 10 into 100, তাই না? সো রেভিনিউ অ্যাকচুয়ালি যতজনের থাকবে ততজন টাইমস, মানে একজনের যত রেভিনিউ ততজনের টাইমস নাম্বার অফ ইউনিটস। এক্সটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইউনিটস আর এমটা হচ্ছে গিয়ে সেই অ্যামাউন্টটা। সো এক্স যদি 2 হয় তাহলে আমার প্রাইস কত হবে? প্রাইস হবে হচ্ছে গিয়ে 2 into 100। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স দিয়ে রেভিনিউটা আমরা ইজিলি বের করতে পারি। হোয়াট অ্যাবাউট কস্ট? টোটাল কস্ট, not just cost. Total cost হচ্ছে গিয়ে basically is the sum of fixed cost and variable cost. Fixed cost হচ্ছে একটা fixed amount থাকবে আর variable cost হচ্ছে differ করবে depending on the number of units. So C টা হচ্ছে গিয়ে fixed আর এই M টা হচ্ছে গিয়ে ওই যে slope. For example, একটা certain unit-এর variable price কত, variable cost কত, সেটা হচ্ছে গিয়ে M আর x হচ্ছে গিয়ে ইউনিটস, নাম্বার অফ ইউনিটস। সো আমি যদি এমন একটা ইকুয়েশন দিয়ে দেই, সাপোজ টোটাল কস্ট হলো, টোটাল কস্ট অফ এন আইটেম, টোটাল কস্ট অফ এন আইটেম ইজ সাপোজ 2x প্লাস 10। তাহলে এটার মানে কি? এটার মানে হলো যে ফিক্সড কস্ট হচ্ছে 10 আর variable cost of each unit is 2. Fixed cost হচ্ছে 10 আর variable cost of each unit is 2. তাহলে আমি x এর মধ্যে নাম্বার অফ ইউনিটস বসায় অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিটের জন্য টোটাল কস্ট বের করতে পারবো। মানে নাম্বার অফ ইউনিটস যদি 1 হয় তাহলে আমার টোটাল কস্ট কত হবে? 2 into 1 plus 10 which is 12. তারপরে হলো গিয়ে নাম্বার অফ ইউনিটস যদি 2 হয় তাহলে আমার টোটাল কস্ট কত হবে? 2 into 2 plus 10 which is 14. তো এইভাবে আর কি জিনিসটা বাড়তে থাকবে। ম্যাম এখানে 2টা হচ্ছে ভেরিয়েবল, 2টা হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট আর 10টা হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট। জি ম্যাম। এটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল কস্ট আর 10টা হচ্ছে ফিক্সড কস্ট। আর এই 2 এর সাথে দেখেন যে এক্সটা কানেক্টেড, তার মানে ভেরিয়েবল কস্ট ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন এক্স। সো এটা হচ্ছে গিয়ে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট। টোটাল যদি আমি বলি যে আমার কাছে আছে সে 3টা ইউনিট বা আচ্ছা লেটস সে আমার কাছে 5টা ইউনিট আছে, তাহলে y is equal to 2 into 5 plus 10, তাই না? এটা হবে, তাই না? ইন দ্যাট কেস 10 হচ্ছে আমার ফিক্সড কস্ট আর পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 2। সো 5 ইউনিটের জন্য টোটাল ভ্যারিয়েবল কস্ট কত? 10। 5 into 2 হচ্ছে 10। সো ইন দিস কেস টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছে টোটাল যতগুলো ইউনিট তার ভ্যারিয়েবল কস্ট, মানে সেইটার নাম্বার অফ টাইমস ইনটু পার হেড ভ্যারিয়েবল কস্ট। সো এটা হচ্ছে টোটাল কস্টের একটা ইকুয়েশন, যেটা হলো গিয়ে আমাকে দিবে কি সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট। এই পোর্শনটুকু হচ্ছে ফিক্সড ভ্যারিয়েবল কস্ট আর এই পোর্শনটুকু হচ্ছে ফিক্সড কস্ট। সো এখানে খেয়াল করেন যে একটা পয়েন্টে মানে এটা বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে এমন হবে যে এই টোটাল কস্টটা হচ্ছে রেভিনিউ সমান হয়ে যাবে। যখন তাই হবে তখন অ্যাকচুয়ালি ওই পয়েন্টটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা হলো গিয়ে যেই পয়েন্টে গিয়ে আপনার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ মানে সমান হয়ে যায়। তো আমি যদি বলি যে আপনি হচ্ছে গিয়ে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ইউনিটস এট ব্রেক ইভেন পয়েন্ট, এটা আপনারা পারবেন না করতে। তাহলে জাস্ট দুইটা ভ্যালু ইকুয়াল বসাই দিয়ে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবেন। আর যদি বলি যে ফাইন্ড দ্য টোটাল সে মানে কত অ্যামাউন্ট টোটাল, আচ্ছা ব্রেক ইভেন প্রাইস, ব্রেক ইভেন কস্ট প্রাইস, এটা যদি বের করতে বলি তাহলে ব্রেক ইভেন কস্টটা বের করবে। আর যদি ব্রেক ইভেন ইউনিটটা বের করতে বলি তাহলে এক্সটা বের করবে।
মানে প্রথমে এক্সট্রা বের করে দিলে আপনি হচ্ছে গিয়ে ব্রেক ইভেন ইউনিটস পাবেন, দেন এক্স এর ভ্যালু যদি এই ইকুয়েশনে বসায় দেন তাহলে তো আপনি ওয়াই পেয়ে যাচ্ছেন, সেটা হবে হচ্ছে গিয়ে আপনার ব্রেক ইভেন কস্ট। সো ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ, ম্যাম এখানে হ্যাঁ y আবার ইকুয়াল টু mx প্লাস c, এটার মধ্যে তো ম্যাম টোটাল কস্ট আমরা মানে এটা হ্যাঁ আমাদের এইটাই টোটাল হচ্ছে কস্ট পাচ্ছি। টোটাল কস্ট, ইয়েস এটা জি হচ্ছে ম্যাম। টোটাল কস্ট। এন্ড ম্যাম আর ব্রেক ইভেন পয়েন্ট যেটা, ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে যেই পয়েন্টে গিয়ে আপনার কস্ট আর রেভিনিউ সমান হয়ে যায়। ম্যাম এই এই জায়গাটা একটু কনফিউশন। এই যে এটা হচ্ছে গ্রাফ, তাই না? কস্টের কার্ভ হচ্ছে এইটা আর রেভিনিউর কার্ভ হচ্ছে এইটা। সো এই পয়েন্টটায় গিয়ে অ্যাকচুয়ালি আপনার কস্ট আর রেভিনিউ কিন্তু সমান থাকলো, সো এটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্টে গিয়ে আপনার রেভিনিউ ইজ ইকুয়াল টু কস্ট, মানে হলো এখানে যদি আমি একটা লাইন টানি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, ভার্টিক্যাল লাইন টানলে এই পয়েন্টে আমি কি পাবো? একটা ইউনিটের নাম্বার পাবো, তাই না? একটা সার্টেন নাম্বার অফ ইউনিটস পাবো। সে এখানে ছিল 1, এখানে ছিল 2, সাপোজ এখানে হচ্ছে গিয়ে 3, আর এখানে গিয়ে আমি একটা সার্টেন প্রাইস পাবো, সে $100। ম্যাম ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এর পরে হচ্ছে প্রফিটটা হয় ব্রেক ইভেন পয়েন্টের পরে। হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টের পরে গিয়ে আপনার না রেভিনিউটা হাই। ব্রেক ইভেন পয়েন্ট এটা মিন করে না যে এর নিচে আমরা যখন আসি আমাদের বিজনেসটা লসে আছে? বিজনেসটা লসে আছে, এক্স্যাক্টলি। ব্রেক ইভেন পয়েন্টের নিচে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ খেয়াল করেন যে রেভিনিউটা হচ্ছে নিচে আর কস্টটা হচ্ছে উপরে। তার মানে এই পোর্শনটুকু টাইমটায় আমার লস হবে। মানে আমি যতক্ষণ না 3টা ইউনিট বিক্রি করতে পারবো আমার লস হতে থাকবে। যেই 3টা ইউনিট বিক্রি করলাম আমার প্রফিট হচ্ছে 0। প্রফিট ইজ ইকুয়াল টু 0 অ্যাট 3 ইউনিটস। দেন এই 3 ইউনিটস হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্টের নাম্বার অফ ইউনিটস। প্রফিট যখন 0 তখনই আমার ব্রেক ইভেন পয়েন্ট, মানে যখন কস্ট আর রেভিনিউটা সমান। এর উপরে যখন যাব তখন রেভিনিউ বেশি, মানে আমার এখন প্রফিট হচ্ছে আর কি বিজনেসে। সো 3 এর উপর যতই যাব না কেন এই পোর্শনটাই আমার প্রফিট, আর 3 এর নিচে থাকলে হচ্ছে এই পোর্শনটা আমার লস। সো ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে আমার আসলে রেভিনিউ ইজ ইকুয়াল টু কস্ট হয়ে যায়। তার মানে হলো যে ব্রেক ইভেন পয়েন্টে আমি নাম্বার অফ ইউনিটস হচ্ছে আমার 3। সো আমি যদি আপনাকে বলি ব্রেক ইভেন পয়েন্টের ইয়ে বের করতে আর কিছু ইনফরমেশন দিয়ে দিই কোয়েশ্চেনে, আপনি জাস্ট যেটা করবেন যে রেভিনিউ ইজ ইকুয়াল টু কস্ট বসায় দিবেন দুটো ইকুয়েশন, দেন সেটাকে সলভ করে এক্স এর ভ্যালু বের করবেন। এক্স এর ভ্যালু যদি 3 আসে তাহলে বুঝবেন যে অ্যাট মানে ইউনিটস ইজ ইকুয়াল টু 3 আপনার প্রফিট আসবে 0। এটাই তো ব্রেক ইভেন পয়েন্ট কি এখন বোঝা গিয়েছে? ইয়েস মিস। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এনি কোয়েশ্চেনস? কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে। ম্যাম একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে ভালো হয় ম্যাম, আমার একটু ইন্টারনেটটা থাকবে না। আপনার আইডি দেওয়া আছে না? আমি আপনাকে দিয়ে দিব। আপনি আইডি দিয়েছেন না চ্যাটে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আপনারটা দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, সো দ্যাট ওয়াজ ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টের আই হোপ কনসেপ্টটা আপনারা বুঝেছেন। এখন আমরা আসি একটা খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টে, এটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালিসিস। ক্যাশ ফ্লো আর নেট প্রেজেন্ট ভ্যালু, এই দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালিসিস, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অ্যানালিসিস। আচ্ছা, ক্যাশ ফ্লো অ্যানালিসিস জিনিসটা কি? কনসেপ্টটা হচ্ছে এমন যে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করবেন অ্যান্ড আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনি হচ্ছে কিছু এটার বেনিফিটস পাবেন, এটার প্রফিট পাবেন। So suppose you invested $5,000 at present. After 3, 5, and 6 years, you will get returns $2,000, $3,000, and $4,000 respectively. এটার ক্যাশ ফ্লো অ্যানালিসিস আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো থার্ড ইয়ারের শেষে গিয়ে আপনি $2,000 পেয়েছেন। মানে আপনি একটা সিস্টেমে $5,000 ইনভেস্ট করেছেন, সেটার প্রফিট আস্তে আস্তে আসছে। সো থার্ড ইয়ারের শেষে গিয়ে আপনি পেয়েছেন $2,000, ফিফথ ইয়ারের শেষে গিয়ে আপনি পেয়েছেন $3,000, সিক্সথ ইয়ারের শেষে গিয়ে আপনি পেয়েছেন $4,000। এখন এখানে আপনার ক্যাশ ফ্লো অ্যানালিসিস দেখাতে হবে। এটার সিস্টেমটা কি? এটার সিস্টেম যদি আপনার কোয়েশ্চেন এরকম বলে যে শো দ্য ক্যাশ ফ্লো অ্যানালিসিস, তাহলে ইউ উইল হ্যাভ টু ড্র টেবল। সো এভাবে একটা টেবল ড্র করতে হবে। টেবল ড্র করে এটার নাম্বার অফ রোজ হবে হচ্ছে 4, এক্সপেন্স, রেভিনিউ, ক্যাশ ফ্লো অ্যান্ড অ্যাকুমুলেটেড ক্যাশ ফ্লো। এই 4টা জিনিস থাকতে হবে রোতে। So you will need to keep 4 rows: expense, revenue, cash flow, and accumulated cash flow.
ক্যাশ ফ্লো ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার। কলামস কয়টা থাকবে? কলামস থাকবে হচ্ছে প্রথম একটা প্রেজেন্ট নামের কলাম থাকবে, এরপরে আপনার কোয়েশ্চেনে ম্যাক্সিমাম যত ইয়ার্স লেখা সেই ইয়ার পর্যন্ত যাবে। মানে এই কেসে আপনার ম্যাক্সিমাম ইয়ার হচ্ছে 6, সো নাম্বার অফ কলামস উইল বি 6 + 1 + 1 কেন? কারণ একটা প্রেজেন্ট দিতে হচ্ছে তাই। সো এখানে নাম্বার অফ কলামস উইল বি টোটাল 6 + 1 7। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সপেন্স আর রেভিনিউ গুলো লিখে ফেলবো। এক্সপেন্স প্রেজেন্ট ইয়ারের মধ্যে কত? ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা 5000 এট প্রেজেন্ট, মানে হলো প্রেজেন্ট টাইমে আমি কত ইনভেস্ট করছি বা কত এক্সপেন্ডিচার করছি সেটা হচ্ছে আমার 5000। প্রেজেন্ট টাইমে আমার রেভিনিউ কত? 0, কারণ আমি প্রেজেন্ট, মানে প্রেজেন্ট কিন্তু বুঝায় হচ্ছে গিয়ে আমার ইয়ার 0, মানে ইয়ার 1 এর একদম শুরুতে, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। সো প্রেজেন্ট টাইমে হচ্ছে গিয়ে আমার কিন্তু রেভিনিউ নাই কোনো। এখানে কিন্তু 1 ইয়ারও থাকতে পারতো, আফটার 1 ইয়ার। আফটার 1 ইয়ার বলে যদি কিছু বলতো সেটা কিন্তু আমার প্রেজেন্টে বসতো না, সেটা আমার বসতো 1 ইয়ারের পরে। সো প্রেজেন্টের হিসাবটা হচ্ছে যে ইয়ার 0, এটা হলো গিয়ে একদম শুরুতে, মানে অ্যাট দিস কারেন্ট মোমেন্ট আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 5000 আর রেভিনিউ হচ্ছে 0। কারেন্ট মোমেন্টে কখনো রেভিনিউ আসে না, সো কারেন্ট মোমেন্টে ইউজুয়ালি রেভিনিউ 0ই থাকে। ম্যাম, তো রেভিনিউ, হ্যাঁ বলেন। আফটার 1 ইয়ার, ওটা কি বললেন যে আফটার 1 ইয়ার যদি থাকে সেক্ষেত্রে আমার যদি মানে কোয়েশ্চেনে থাকে যে আফটার 1 ইয়ার সাপোজ ইউ গট আ রিটার্ন অফ 1000, তাহলে আপনার আফটার 1 ইয়ার এক্সপেন্স রিটার্ন 1000 এখানে যাবে, মানে প্রেজেন্টের সাথে অ্যাড হবে না, 1 ইয়ারে চলে যাবে। ম্যাম সেক্ষেত্রে প্রেজেন্টে কি থাকবে? সেক্ষেত্রে প্রেজেন্টে ওই যে 5000, প্রেজেন্টই থাকবে, ইনভেস্টিং 5000 এর প্রেজেন্ট ওইটা এখানেই থাকবে ঠিক মতো। বাট আফটার 1 ইয়ার যদি দেয় তাহলে সেটা 1 ইয়ারের হিসাবে চলে যাবে। আর যদি এমন বলে যে ও আচ্ছা হ্যাঁ আফটার 1 ইয়ার তো রিটার্ন বুঝাচ্ছে, সো রিটার্নে চলে যাবে আর কি, রেভিনিউতে চলে যাবে, নট কস্ট। ঠিক আছে? তো এখানে বোঝানো আছে যে আফটার সার্টেন ইয়ার্স আপনি এতগুলো রিটার্ন পাবেন, সো রিটার্নটা অ্যাকচুয়ালি রেভিনিউর রোতে যাবে, আর কত আপনি স্পেন্ড করলেন এটা যাবে হচ্ছে আপনার এক্সপেন্সের রোতে। তো এক্সপেন্স মানে আমি যেটা বললাম যে রিটার্নটা ইউজুয়ালি প্রেজেন্টে 0ই থাকে, একদম শুরুতে আপনি কোনো রিটার্ন পাবেন না, এরপর থেকে রিটার্ন আসে। তো আমি বললাম যে কেউ 1 ইয়ারের পরে রিটার্নটাকে আসলে প্রেজেন্টের রিটার্ন দিয়ে কনফিউজ করে ফেলবেন না। সো যদি কোয়েশ্চেনে থাকে আফটার 1 ইয়ার ইউ গেট আ সার্টেন রিটার্ন, এটা আসলে 1 ইয়ারের কলামে বসবে। আচ্ছা, সো প্রেজেন্টে ইউ হ্যাভ স্পেন্ড হাউ মাচ? 5000। এন্ড এই পুরো কোয়েশ্চেনে কিন্তু আর বলা নাই যে অন্য কোনো ইয়ারের পর আপনার আর কোনো ইনভেস্টমেন্ট আছে। লাইক এখানে যদি বলা থাকতো ইউ ইনভেস্টেড সাপোজ 5000 এট প্রেজেন্ট অ্যান্ড 3000 আফটার 3 ইয়ার্স, একটু ভালো করে বুঝেন, যদি কোয়েশ্চেনে এমন থাকতো যে ইউ হ্যাভ ইনভেস্টেড 5000 এট প্রেজেন্ট অ্যান্ড 3000 আফটার 3 ইয়ার্স, তাহলে আপনার 3 ইয়ার্স এর এখানে 3000 আসতো। এই ফুল কোয়েশ্চেনে জাস্ট প্রেজেন্ট টাইমের ইনভেস্টমেন্ট আছে দেখে প্রেজেন্টে দেয়া আছে। হাউএভার আপনার কোয়েশ্চেন এমন থাকতেই পারে যে আপনি আসলে অন্য মানে ফিউচারের কোনো টাইমে আরো ইনভেস্ট করেছেন। সো যদি আমি বলি যে আমি 3rd ইয়ার পরে 3 বছর পরে আমি হচ্ছে গিয়ে 3000 ইনভেস্ট করেছি, দেন দ্যাট অ্যামাউন্ট উইল গো টু দ্য এক্সপেন্স রো অফ 3 ইয়ার্স। এটা কি ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। হোয়াট অ্যাবাউট রেভিনিউ? এখন রেভিনিউ বসায় দিবেন আপনি। খেয়াল করেন যে এক্সপেন্সের কেসে কোয়েশ্চেন অনুযায়ী আর কোনো এক্সপেন্স নাই 5000 এর পরে, সো 1 থেকে 6 এ কোনো এক্সপেন্স নাই, সব 0। রেভিনিউর কেসে 3, 5 আর 6 এই তিনটা কলামের জন্য রেভিনিউ আসবে। সো খেয়াল করে দেখেন যে রেভিনিউর জন্য সবাই 0 এক্সেপ্ট 3, 5 and 6 ইয়ার্স। তাও কত করে? 2, 3 and 4000। সো 3rd ইয়ারের নিচে আসবে 2000, 5 ইয়ারের নিচে আসবে 3000 আর 6 ইয়ারের নিচে আসবে 4000। সো এটা গেল আমার এক্সপেন্স আর রেভিনিউ ফিল আপ করা। এখন আমরা ক্যাশ ফ্লো বের করব। ক্যাশ ফ্লো হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এটা উল্টা করবেন না, এক্সপেন্স মাইনাস রেভিনিউ কিন্তু হবে না। খেয়াল করবেন ক্যাশ ফ্লো হচ্ছে ওই বছরের প্রফিট, এভাবে চিন্তা করতে পারেন। সো রেভিনিউ মাইনাস এক্সপেন্স। সো ইন দিস কেস রেভিনিউ হচ্ছে 0 আর এক্সপেন্স হচ্ছে 5000। সো ইফ আই সাবট্রাক্ট 5000 ফ্রম 0 আই উইল গেট মাইনাস 5000। এই কেসে আমার কোনো প্রফিট নাই, আমার লস আছে। ফার্স্ট একদম এট দ্য প্রেজেন্ট মোমেন্ট আমার হচ্ছে লস আছে 0 মাইনাস 5000। সো মাইনাস 5000 কে ক্যাশ ফ্লো টেবিলে ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একটা জিনিসের চারিদিকে যদি ব্র্যাকেট থাকে এটা বুঝাবে যে এটা হলো মাইনাস। সো ক্যাশ ফ্লো ফর প্রেজেন্ট টাইম হচ্ছে 0 মাইনাস 5000, সো ব্র্যাকেটে 5000, এটা মানে হলো মাইনাস 5000। ক্যাশ ফ্লো যখন আমরা বের করব তখন আমরা
অন্য কোনো রোয়ের বা কলামের অন্য কোনো কলামের দিকে তাকাবো না, আমরা কারেন্ট কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, ক্যাশ ফ্লো ফর ফার্স্ট ইয়ার 0 - 0 0, সেকেন্ড ইয়ার 0 - 0 0, ক্যাশ ফ্লো ফর দ্য থার্ড ইয়ার রেভিনিউ মাইনাস এক্সপেন্স হচ্ছে 2000 - 0, which is 2000. সো তাহলে এটা কি হলো, তাহলে এটা হচ্ছে 2000 - 0, which is 2000, এটা প্লাস, সো এখানে আর কোনো ব্র্যাকেট নাই। খেয়াল করেন এখানে কিন্তু আগের কোনো কিছু হিসাব আসে না, এখানে সিম্পলি জাস্ট উপরের দুইটার হিসাব আসছে। দেন ফোর্থ ইয়ারের জন্য 0 - 0 0, ফিফথ ইয়ারের জন্য 3000 - 0, which is 3000, সিক্সথ ইয়ারের জন্য 4000 - 0, which is 4000. সো আপনার ক্যাশ ফ্লোর টেবিলটা ফিল আপ হয়ে গেল। এখন আমরা দেখি অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো। হোয়াট ইজ অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো? এইটা হচ্ছে আপনার আগের যেই কলামটা আছে সেইটার হিসাব সহ করতে হবে। মানে কিভাবে করতে হয়? ফর এক্সাম্পল, অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো হচ্ছে আপনার ক্যাশ ফ্লো আগেরটা যেটা হবে সেইটা বসে যাবে, দেন হলো আগেরটার সাথে অ্যাড হবে। মানে প্রথমটার কেসে অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো যেটা হবে যে জাস্ট ক্যাশ ফ্লোর ভ্যালুটা ডিরেক্ট বসে যাবে ফর দ্য ফার্স্ট কলাম। ফর দ্য প্রেজেন্ট কলাম -5000 ছিল, সেটা ডিরেক্টলি কপি করে ফেলবেন, বসে যাবে এখানে। দেন সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারে যখন যাবে, সে হচ্ছে -5000 এর সাথে 0 কে অ্যাড করবে। অ্যাকিউমুলেটেড, কিউমুলেটিভ, আপনার স্ট্যাটিস্টিক্স পড়ে আসছেন, সো জানেন যে কিউমুলেটিভটা কিভাবে করে। সো অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লোতে আমি হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লোটা আসলে এখানে ডিরেক্টলি বসায় দিব। ফার্স্ট ইয়ারে গিয়ে আমি কি করব, 0-র সাথে এইটা অ্যাড করে দিব। -5000 + 0 ইজ -5000, সো এটা সেম থাকলো। আচ্ছা, সেকেন্ড ইয়ারে গিয়ে আমি কি করব, সেকেন্ড ইয়ারে গিয়ে আবার আমি -5000 এর সাথে আবার 0 অ্যাড করে দিব। মানে বেসিক্যালি এই ভ্যালু এর সাথে এই ভ্যালুটা অ্যাড হবে, আবার এই ভ্যালু এর সাথে এই ভ্যালুটা অ্যাড হবে, তারপরে আবার এই ভ্যালু এর সাথে এই ভ্যালুটা অ্যাড হবে। মানে বেসিক্যালি আমি যেই ইটারেশনে থাকবো সেই ক্যাশ ফ্লো এর সাথে আগের অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লোটা অ্যাড হয়ে যাবে, ডায়াগোনালি অ্যাড হয়ে যাবে। সো -5000 + 2000 কত? -3000, সো এখানে -3000 আসবে। প্লাস 0 কত? -3000, -3000 এর সাথে আমি এই 3000 অ্যাড করব, কত পাবো? 0। এই পয়েন্টে গিয়ে আমার অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো হবে 0। তারপরে হচ্ছে ম্যাম এটা কি ব্রেক ইভেন পয়েন্ট? হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাকিউমুলেটেড ক্যাশ ফ্লো 0 মানে কি, রেভিনিউ আর এক্সপেন্ডিচার এই টাইমটায় গিয়ে আমার সেম হয়ে গেল। আমি এই পয়েন্টে গিয়ে হচ্ছে গিয়ে আমার কস্ট অ্যামাউন্টের রেভিনিউ স্পেন্ড করে ফেললাম। তো যদি কোয়েশ্চেন এরকম বলে যে কোন টাইমে গিয়ে এটা করছেন, সো আনসারটা হবে ফিফথ ইয়ারে গিয়ে। আচ্ছা, তারপরে সিক্সথ ইয়ারে গিয়ে দেখেন 0 + 4000 কত? 4000। সিক্সথ ইয়ার থেকে আপনি প্রফিট পাওয়া শুরু করবেন। ফিফথ ইয়ারের আগ পর্যন্ত আপনার কোনো প্রফিট ছিল না, সিক্সথ ইয়ারে গিয়ে আপনি প্রফিট পাওয়া শুরু করবেন। ক্যাশ ফ্লো কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। এবার আমরা দেখি নেট প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে লাস্ট কনসেপ্টটা আজকে। নেট প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্টটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আপনার মানে লাইফে as you grow up you will notice that the value of money actually changes. মানে আপনি যখন ছোট ছিলেন তখন রিক্সা ভাড়া যত ছিল ওটার কম্প্যারিজনে এখন রিক্সা ভাড়া অনেক বেশি, কিন্তু আপনি যখন ছোট ছিলেন তখন জিনিসপত্রের দাম যেরকম ছিল ওইটার কম্প্যারিজনে কিন্তু এখন জিনিসপত্রের দাম অনেক বেশি। এটার কারণ হলো মানির ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। আপনি যদি ইফ ইউ আস্ক ইউর প্যারেন্টস দে উইল টেল ইউ যে ডেকেডস আগো প্রত্যেকটা জিনিসের প্রাইস অনেক কম ছিল, অনেক কম ছিল মানে তখন আসলে 10 টাকার ভ্যালুই অনেক বেশি ছিল। So basically the concept is as we proceed in time the value of money actually decreases. মানে টাইম ভ্যালু অফ মানি বলে এটাকে। যত আমরা টাইম স্পেন্ড হবে মানির ভ্যালু আসলে কমতে থাকবে। সো আমরা যে এই ক্যাশ ফ্লোটা করলাম এখানে তো আমরা এটা কনসিডার করি নাই। আমরা এটাই কনসিডার করেছিলাম যে প্রথমে আমার ইনভেস্টমেন্ট আজকে 5000 আর 3 বছর পরে আমি যে 2000 পাবো, তারপরে আমি আরো 3000 পাবো, 4000 পেলাম, তাদেরকে আমি ডিরেক্টলি কম্পেয়ার করে ফেললাম। মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে 5000 স্পেন্ড করলাম ওইটার সাথে আমি প্লাস মাইনাস পরে ডিরেক্ট 2000 কে করলাম, বাট অ্যাকচুয়ালি পরে যে 3000 3 বছর পরে যে আমি 2000টা পাবো তখন 2000 এর ভ্যালু যেটা হবে আর এখন সেই 2000 এর ভ্যালু কিন্তু দে আর টোটালি ডিফারেন্ট। তার মানে হলো 3 বছর পরে যে 2000টা থাকবে সেটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে।
মানে সেটার ভ্যালু যদি আমি কারেন্ট প্রেজেন্ট টাইমে কনসিডার করি তাহলে অনেক কম হবে। কারণ হচ্ছে গিয়ে যে এটা চিন্তা করা যায় যে মানে টাইম ভ্যালু অফ মানি কমছে, মানে ভ্যালু অফ মানি আস্তে আস্তে কমে যাচ্ছে। সো ফিউচারে গিয়ে 2000 এর ভ্যালু যত হবে সেটা কারেন্টলি আসলে অনেক কম। সো 2000 এর ভ্যালু আসলে কমে যাবে পরে। সো দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের এখন কনসিডারেশন আনতে হবে। এটার জন্যই নেট প্রেজেন্ট ভ্যালু করতে হয়। সো এটার জন্য যেটা করতে হয় যে আমরা ফিউচারে যত মানির হিসাবই থাকবে না কেন, লাইক ফিউচারে সেটা এক্সপেন্স হোক আর রেভিনিউই হোক না কেন, তাদের সবাইকে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আমাদের একটা সার্টেন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ক্যালকুলেশন দিয়ে ফিউচারে যত ইনভেস্টমেন্ট বা রেভিনিউ থাকবে তাদেরকে কারেন্ট একটা টাইমে কনভার্ট করে নিয়ে আসতে হবে, দেন কম্পেয়ারটা করতে হবে 5000 এর সাথে। So for example, কোয়েশ্চেনে বলা আছে suppose you invest 5000 at present, after 3, 5 and 6 years you will get এত রিটার্নস। মানে এটা লাস্ট কোয়েশ্চেনের মতনই। However, এখানে একটা দেয়া আছে যে consider the bank interest 20% per year. সো এটার মানে হচ্ছে গিয়ে আপনার এই ভ্যালিউ অফ মানিটা হচ্ছে গিয়ে 20% করে করে কমতে থাকবে প্রত্যেক বছর। এটাকে বলা হয় ডিসকাউন্ট রেট। আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 20%। তার মানে হলো প্রত্যেক বছর আপনার ভ্যালিউ অফ মানি 20% করে কমতে থাকবে, এমন একটা কনসেপ্ট। সো যদি এটাই থাকে তাহলে হচ্ছে আপনি কিভাবে হিসাবটা করবেন। এখন আপনাকে কোয়েশ্চেনে বলা আছে ডিটারমাইন ওয়েদার ইট ইজ গোইং টু বি আ প্রফিটেবল অর লস প্রজেক্ট। ক্যাশ ফ্লো থাকলে তো অ্যাকচুয়ালি আমরা ইজিলি বলে দিতে পারতাম 5 বছর পরে আমার প্রফিট হয়ে যাবে, বাট ইন কেস অফ মানে নেট প্রেজেন্ট ভ্যালু যদি আমরা কনসিডার করতে চাই তাহলে আরেকটু ম্যাথ করতে হবে। তো সেটার জন্য আসলে কি করতে হবে, ইনভেস্টমেন্টটা হচ্ছে কারেন্ট ভ্যালুটা যেটা সেটা ঠিক আছে, মানে আপনার কারেন্ট ইনভেস্টমেন্ট 5000 সেটা সেমই থাকবে, প্রেজেন্টের কোনো অ্যামাউন্ট চেঞ্জ হবে না। হাউএভার ফিউচারে 3, 5, 6 বছর পরে যা যা ইনভেস্ট করা হবে সেইগুলো চেঞ্জ হবে। সেইটার ইকুয়েশনটা কি বা চেঞ্জ করার সিস্টেমটা কি, সেটা হচ্ছে রিটার্ন ইজ ইকুয়াল টু সাম অফ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দ্য পাওয়ার টি। তার মানে নিউমারেটরে হচ্ছে আপনার সব ক্যাশ ফ্লো গুলোকে সাম করতে হবে আর ডিনোমিনেটরে হচ্ছে আপনার 1 প্লাস আর টু দি পাওয়ার টি। আচ্ছা সরি, মানে নিউমারেটর সাম করতে হবে না, আর কি টোটাল জিনিসটার সাম করতে হবে, নট জাস্ট নিউমারেটরের সাম। নিউমারেটর হচ্ছে ক্যাশ ফ্লোটা থাকবে আর কি, আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার টি। টিটা কি, টিটা হলো টাইম, মানে কত বছর গিয়েছে, আর আরটা হচ্ছে সেই ডিসকাউন্ট রেট। আচ্ছা, এটা হলো আপনার রিটার্ন হবে। রিটার্ন হচ্ছে গিয়ে আপনি সবগুলো বছরের জন্য বের করবেন, দেন তাদেরকে সাম করবেন। সেই সামটা করার পরে চেক করবেন যে এই মানে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে রিটার্ন মাইনাস ইনভেস্টমেন্ট। রিটার্নের ভ্যালু যত আসবে সেখান থেকে আপনি ইনভেস্টমেন্টটা মাইনাস করবেন, দেন হচ্ছে এই তিনটা কম্প্যারিজন করতে হবে। ইফ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 তাহলে ওটা একটা প্রফিটেবল প্রজেক্ট। ইফ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ লেস দ্যান 0 তাহলে এটা একটা লস প্রজেক্ট। নেট প্রেজেন্ট ভ্যালু যদি 0 সমান হয় তাহলে এখানে নো প্রফিট অর লস, কোনো প্রফিটও নাই লসও নাই। একটা এক্সাম্পলটা আমরা এটার সলিউশনটা দেখি। ইন দিস কেস ইনভেস্টমেন্ট হচ্ছে 5000 ওই কোয়েশ্চেনটা অনুযায়ী, এন্ড রিটার্নটা কত, রিটার্ন ছিল আমাদের 2000, 3000, 4000। সো এদেরকে আমার ডিসকাউন্ট করে নিয়ে আসতে হবে। 2000 কে আমি ডিসকাউন্ট করলে পাবো 2000 ডিভাইডেড বাই 1 প্লাস ডিসকাউন্ট রেট কত ছিল 20%। 20% মানে কি 20/100, 20/100 হচ্ছে 0.2। সো 1 প্লাস 0.2 হোল টু দি পাওয়ার 3। 3 কেন, বিকজ 3 বছর পরে 2000 পাবো আমরা। তারপরে হলো 3000 পাবো আমরা 5 বছর পরে। সো 1 প্লাস 0.2 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করতে হবে 3000 কে। 6 বছর পরে আমরা 4000 পাবো। সো 4000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.2 টু দি পাওয়ার 6। দেন এদের সবাইকে আমি সাম করে দিব। সাম করে আই উইল গেট 3702.63। এরপরে যদি আমি নেট প্রেজেন্ট ভ্যালুটা দেখি, রিটার্ন মাইনাস ইনভেস্টমেন্ট, আই উইল সি একটা নেগেটিভ ভ্যালু আসছে। হিয়ার নেট প্রেজেন্ট ভ্যালু ইজ লেস দ্যান 0। তার মানে কি, তার মানে এটা একটা লস প্রজেক্ট। আমরা কিন্তু ক্যাশ ফ্লোতে দেখে আসছি এটা একটা প্রফিটেবল প্রজেক্ট ছিল, এনপিভিতে দেখছি এটা একটা লস প্রজেক্ট। এটা হতেই পারে, মানে সামথিং যেটা আপনি ক্যাশ ফ্লোতে প্রফিট বা লস আসছিল এটা এনপিভিতে ডিফারেন্ট আনসার আসলো, এমন হতেই পারে। বাট এটার কারণটা কি, এটাও তাহলে আপনারা আসলে বুঝতে পেরেছেন। সো এনপিভি লেস দ্যান 0 হওয়া মানে এটা একটা লস প্রজেক্ট। সো এটা ছিল আমাদের এনপিভির কনসেপ্ট। আর এখন যদি আমি বলতাম যে সাপোজ ইউ ইনভেস্টেড 5000 at present and 2000 after 3 years, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা কি হতো বলেন তো, 5000 প্লাস
2000 সাবার করবে, যেহেতু 3 ইয়ার পরে করছি ওটা আসবে আবার 5000 প্লাস ম্যাম 2000। টোটাল ইনভেস্টমেন্টে তো ওটাই হবে তাই না, 7,000? 5000 না, এক্স্যাক্টলি এটা করলে ভুল হবে। টোটাল ইনভেস্টমেন্ট 5000 প্লাস 2000 হবে না। খেয়াল করেন যে 3 বছর পরে যদি আপনি 2000 ইনভেস্ট করেন, সেটারও কিন্তু টাইম ভ্যালু অফ মানি ডিফারেন্ট হবে, মানে সেটার ভ্যালু অফ মানিটা কমে যাচ্ছে। সো আপনার ওই 2000 এই জিনিসটার ভ্যালু হবে হচ্ছে 5000 প্লাস 2000 ডিভাইডেড বাই 1 প্লাস 1 0.2 প্লাস টু দি পাওয়ার ওকে 2 হবে তাই না? টু দি পাওয়ার যত বছর পরে, হ্যাঁ 2 বছর পরে করলে টু দি পাওয়ার 2। তো ওইটা করলে ইনভেস্টমেন্টটা হবে টোটাল ভ্যালুটা, আর রিটার্ন ইন দিস কেস হচ্ছে এত। সো এটাই হলো আপনাদের এনপিভি আর ক্যাশ ফ্লোর কনসেপ্ট। এটা আপনারা এই স্লাইডটা ভালো করে দেখেন, আমি আপলোড করে দিচ্ছি এখনই। এটার উপর আপনাদের নেক্সট উইকে এক্সাম থাকছে, টিউসডে। ওকে, জি ম্যাম। ক্লাস টেস্ট তাহলে ফিজিবিলিটি স্টাডির উপরে থাকছে। আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।